বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রতিটা দলেরই একটা হিসাব নিকাশ থাকে না? গ্রুপের প্রতিপক্ষ বিবেচনা করে কোন অবস্থানে থেকে শেষ করবে, তারপরে নকআউট পর্বে গিয়ে কোন কোন দলের বিপক্ষে কোন কোন পর্যায়ে মুখোমুখি হবে। ব্রাজিলের যে হিসাব নিকাশ ছিল সেই অনুযায়ী কিন্তু দলটা এগোচ্ছে বলে আমার মনে হচ্ছে। কেননা প্রথমত টার্গেট ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। এবং তারপরের হিসাবটা ছিল যে নকআউট পর্বের শুরুতে রাউন্ড অফ 32 তে জাপানের মুখোমুখি হওয়া। জাপানের মুখোমুখি ব্রাজিল হচ্ছে। কেননা এফ গ্রুপের রানার্স আপ হয়েছে জাপান, যেই গ্রুপটাতে চ্যাম্পিয়ন হয়ে গেছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসকে নিশ্চিতভাবেই ব্রাজিল এভয়েড করতে চেয়েছে। নেদারল্যান্ডসও ব্রাজিলকে এভয়েড করতে চেয়েছে। অবভিয়াসলি বিগ টিমগুলো এত আর্লি কেউ কারো মুখোমুখি হতে চাইবে না। আর ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়নশিপ যেহেতু আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল এবং সি গ্রুপের চ্যাম্পিয়ন এই এফ গ্রুপের রানার্স আপের সঙ্গে তারা খেলবে এবং এফ গ্রুপের খেলাটা ছিল সেইখানটাতে নেদারল্যান্ডসের কাজটা করে ফেলেছে তাদের নিজেদের ম্যাচটাতে তিউনিসিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয়। কিন্তু জাপান ওইখানটাতে যেই ম্যাচটা তারা খেলেছে সুইডেনের সঙ্গে তারা ১-১ গোলে ড্র করেছে। তাতে করে গ্রুপ রানার্স আপ হওয়াটা জাপানের নিশ্চিত হয়েছে। ব্রাজিলের সঙ্গে খেলবে এখন তারা নকআউট পর্বের শুরুতে। আমার একটা ইন্টারেস্টিং থট মাথায় আসছিল যখন আমি পুরো জিনিসটা গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলগুলো দেখছিলাম যে নেদারল্যান্ডস এবং জাপান এই ২ টা দলই তো লাস্ট ম্যাচটা গ্রুপ পর্বের খেলতে নেমেছিল সমান ৪ পয়েন্ট নিয়ে। তো নেদারল্যান্ডস ম্যাচটা জিতে গিয়েছে মানে তাদের ৭ পয়েন্ট হয়ে গিয়েছে। জাপান ম্যাচটা ড্র করেছে মানে তাদের ৪ এর সঙ্গে ১ যোগ হয়ে সুইডেনের সঙ্গে ১-১ ড্র করেছে। ফলে তাদের পয়েন্ট হয়েছে ৫। সুইডেনের ৩ পয়েন্ট ছিল, ড্র করার কারণে ১ পয়েন্ট হয়ে তাদের ৪ পয়েন্ট হয়েছে। তো নেদারল্যান্ড ৭ পয়েন্ট, জাপান ৫ পয়েন্ট, ৪ পয়েন্ট হচ্ছে গিয়ে সুইডেন। সেই কারণেই তো জাপান গ্রুপ রানার্স আপ। এখন আমি যেটা বললাম ইন্টারেস্টিং থট সেটা হচ্ছে গিয়ে জাপান যদি এই ম্যাচটা হেরে যেত সুইডেনের কাছে তাহলে কি হতো? হেরে গেলে জাপান ৪ পয়েন্টেই তারা থাকতো এবং ৪ পয়েন্ট মোস্ট প্রবাবলি নকআউট পর্বে তুলে দেওয়ার জন্য যথেষ্ট। ওই যে তৃতীয় হওয়া যে সেরা ৮ টা দল ১২ টা গ্রুপের মধ্যে। আর সেই ক্ষেত্রে তারা হেরে গেলে সুইডেন যদি ম্যাচটা জিতে যেত তখন তো সুইডেন গ্রুপের রানার্স আপ হয়ে যেত। কেননা সুইডেনের পয়েন্ট তখন ৬ হয়ে যেত। নেদারল্যান্ডসের ৭, সুইডেনের ৬। জাপান ৪ পয়েন্ট নিয়েও তো তাদের নকআউট পর্বে যাওয়াটা নিশ্চিত হতো। ব্রাজিলের সঙ্গে কিন্তু তাইলে জাপানকে তখন সেক্ষেত্রে তাহলে খেলতে হতো না। কিন্তু পরে আবার মনে হলো যে ব্রাজিলের সঙ্গে খেলতে হলো না, কিন্তু ধরেন তৃতীয় হিসাবে যাওয়া না যাওয়ার তো একটা অনিশ্চয়তার ব্যাপার রয়েছেই। আবার একই সঙ্গে তৃতীয় হবে যেই দলগুলো তাদেরও তো প্রত্যেককেই গ্রুপ চ্যাম্পিয়নের বিপক্ষে খেলতে হবে। ফলে ওইটা যে খুব ইজি হতো আমি জানি না যে সেক্ষেত্রে জাপান কোন গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে কিভাবে এই যে নাম্বার 3 যারা হবে এখানে অনেক হিসাব নিকাশের বিষয়-টিষয় রয়েছে তো। সো সেইভাবে আর চিন্তা ভাবনা করে কি আর মাঠের ফুটবল হয় নাকি? এটা জাস্ট একটা থট। সো জাপান গ্রুপ রানার্স আপ হিসাবেই এখানটাতে উঠে মানে ব্রাজিল জাপানকেই আসলে পেয়েছে। ব্রাজিল জাপান ম্যাচ কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি কয়েক মাস আগেই হয়েছে এবং সেই ম্যাচটাতে জাপান ২-০ গোলে পিছিয়ে ছিল ব্রাজিলের কাছে। তারপরে গিয়ে তারা ৩-২ গোলে জিতেছে। ফলে ব্রাজিলের জন্য নেদারল্যান্ডসকে পায়নি বলে এখানে যে খুশি হওয়ার কোনো সুযোগ আছে আমার কাছে সেটা মনে হয় না। সুইডেনেরও এখনো চান্স রয়েছে নকআউট পর্বে যাওয়ার। ৪ পয়েন্ট তারা নিয়েছে। আমি ঠিক সিউর না যে এইটাই কি আর গুড এনাফ হয়েছে কিনা এই নকআউট পর্বে যাওয়ার জন্য। ৪ পয়েন্ট প্রবাবলি গুড এনাফ হয়ে যাবে এই নকআউট পর্বে ওঠার ক্ষেত্রে তৃতীয় স্থান অর্জনকারী এই দলগুলোর ক্ষেত্রে। নেদারল্যান্ডস ইনফ্যাক্ট তিউনিসিয়ার বিপক্ষে যে জিতেছে বা তারা যে আসলে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে না, এইটা ম্যাচের শুরুতেই ডিসাইড হয়ে গেছে। মানে মনে করেন প্রথম ৭ মিনিটের মধ্যেই নেদারল্যান্ডস ২ গোল দিয়ে দিয়েছে। তো তারপরে আর ম্যাচের কি বাকি আছে? তাকে তিউনিসিয়া কি ওই জায়গা থেকে কামব্যাক করতে পারবে? কামব্যাক করার কি তাদের আর কোনো সুযোগ ছিল? ওই সুযোগটা কিন্তু আসলে ছিল না। হ্যাঁ, সেকেন্ড হাফের শুরুতে তারা একটা গোল দিয়ে একটুখানি ইঙ্গিত দিয়েছিল। আবার আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ৫-৭ মিনিটের মধ্যেই নেদারল্যান্ডস তাদের থার্ড গোলটা ইনফেক্ট পেয়ে যায়। ২ গোলের লিডটা নেদারল্যান্ডস আবার রিস্টোর করে। ফলে ওইখান থেকে অন্য কোনো কিছু আর হয়নি। নেদারল্যান্ডস গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই তারা এখানটাতে চলে যাচ্ছে রাউন্ড অফ 32 তে। এখন এই যে যেই গ্রুপটা হলো মানে ব্রাজিলের জন্য এই জায়গাটাতে আর চুজ করার কোনো উপায় নাই বা কারো জন্যই চুজ করার কোনো উপায় নাই। আমি যেটা জাপানের কথা বলছিলাম। তাদেরকে হয়তো চুজ করার উপায় ছিল কিনা যে না আমরা ম্যাচটা যদি হেরেও যাই তাহলে তো ব্রাজিলকে এভয়েড করব। কিন্তু
ওয়ার্ল্ড কাপ খেলতে এসে ব্রাজিলকে এভয়েড করব এই চিন্তা ভাবনা করে তো আর মাঠে ফুটবল খেলা হয় না। তারা আবার সেভাবে ভাববে না। আর ওইটা তো অ তারা নকআউট পর্বে যাবেই সেই নিশ্চয়তার জায়গাও তো আসলে ছিল না। ফলে আমার কাছে মনে হয় যে যেই ম্যাচটা এক্সপেক্টেড ছিল রাউন্ড অফ 32 তে সেই ব্রাজিল-জাপান ম্যাচটাই আসলে হচ্ছে। এই ২ টা দলকে আমরা দেখব যে ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, কার্লো আনচেলত্তির যে দল তাদের নকআউট পর্বের শুরুর ১ম বাধাটা হবে হচ্ছে গিয়ে জাপান। এবং যেহেতু আমাদের এখানে ব্রাজিল, আর্জেন্টিনার সমর্থকরাই বাংলাদেশে বেশি সিংহভাগ, সেই জায়গায় ব্রাজিলের এই কাজটা তো অবশ্যই কঠিন হবে। কেননা আর্জেন্টিনা মোস্ট প্রবাবলি নকআউট পর্বের শুরুতেই তারা কাবো ভের্দে কিংবা সৌদি আরবের সঙ্গে খেলবে। উরুগুয়ের সঙ্গেও খেলতে হবে বলে আমার তো মনে হচ্ছে না। ব্রাজিলের কাজটা তাই আর্জেন্টিনার চেয়ে নকআউট পর্বের শুরুতে অন্ততপক্ষে কঠিন, বেশ কঠিন।